পশ্চিম এশিয়ায় সপ্তমের সংঘাতে 7 দিন পার হয়ে গেল, এখনো চলছে যুদ্ধ, এখনো যুদ্ধ চলছে। কখনো ইসরায়েল অ্যাটাক করছে ইরানের উপর এবং ইরান অ্যাটাক করছে ইসরায়েলের উপর। প্রাণহানি হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু সুর চড়ছে তার সঙ্গে, কোনোভাবেও সুর নরমের কোনো জায়গা নেই। একদিকে অপারেশন রাইজিং লায়ন, আর ওদিকে ইরানের অপারেশন 2 প্রমিস 3। তেহরান বিস্তীর্ণ অঞ্চলে পরপর তেলের ঘাঁটি ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল মিসাইল, নিখুঁত অপারেশন। এবং ইসরায়েলের পাল্টা হানা ইরানের তেল আভিভ সহ একাধিক শহর তছনছ। ফতেহ 2 পরে ইসরায়েলের সেজিল আছড়ে পড়ল এবং মাইক্রোসফটের সদর দপ্তর, ইসরায়েলে মাইক্রোসফটের সদর দপ্তরে ইরানের মিসাইল হামলা। মাইক্রোসফট যারা মোসাদকে, ইসরায়েল সেনাকে তথ্য সরবরাহ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ইসরায়েলকে সাহায্য করে, ইসরায়েলি সেনাকে এআই এর মাধ্যমে যারা প্রশিক্ষণ দেয়, সেই মাইক্রোসফটের দপ্তরের নিশানা ইরানের। আর এই যে যুদ্ধ চলছে, এর পিছনে কোথাও ডোনাল্ড ট্রাম্প রয়ে গেছে, কোথাও আমেরিকা রয়ে গেছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আমেরিকা জল মাপছে, কখনো সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে ইরানকে, আবার কখনো বলছে এখনো ইসরায়েলের সমর্থনে সরাসরি যুদ্ধ নয়। তাহলে সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইরানকে কিভাবে কোণঠাসা করা হবে, স্নায়ুচাপ বজায় রাখছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুন্দ আমার সঙ্গে রয়েছেন। মৈনাক, আমেরিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন কি এই যুদ্ধের নির্ণায়ক শক্তি আমেরিকা? দেখুন, যুদ্ধের যে টাইমিংটা আছে না, সে টাইমিংটা দেখলেই বোঝা যায় যে যুদ্ধটাতে আমেরিকার একটা যে স্বার্থ এখানে রয়েছে। মানে রাশিয়া এর আগে ইরানকে তার হাইপারসনিক মিসাইল বা এই প্রযুক্তিগুলো দিয়েছে বলে শোনা যাচ্ছে, সে এখন ইউক্রেন যুদ্ধে ব্যস্ত এবং সরাসরি হস্তক্ষেপ করতে পারছে না। এইরকম একটা পরিস্থিতিতে যুদ্ধটা শুরু হয়েছে। এবং দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একবার বলছেন যে আমরা যুদ্ধে সরাসরি নেই, আরেকবার তিনি সরাসরি আয়াতুল্লাহ নাম করে তাকে হুমকি দিচ্ছেন বা বলছেন যে তারা ক্ষমতায় হয়তো তিনি বেশি দিন নেই। তো এর থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই যে মিডল ইস্ট রিজিয়নটা রয়েছে, এইখানে ইরানের প্রভাবটাকে সম্পূর্ণ কমাতে পারলে যে শুধু ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের প্রভাব বাড়বে তাই নয়, একসাথে সাথে লেবানন, সিরিয়া, ইরাক, এই এন্টায়ার যে রিজিয়নটা যেখানে ইরানের বিভিন্ন প্রক্সিরা কাজ করে চলেছে, এই গোটা রিজিয়নটার উপরে আমেরিকা কিন্তু আবার করে তার প্রভাবটাকে বাড়াতে পারবে। এবং ডোনাল্ড ট্রাম্প যেটা তার সঙ্গে সঙ্গে আশা করছেন, তিনি নিজেকে খুব বড় একজন ডিল মেকার বলে মনে করেন। ঠিক আছে, আর্ট অফ দ্য ডিল বলে বই লিখেছেন বিখ্যাত। তিনি মনে করছেন যে এইভাবে ইরানকে প্রেশারাইজ করে তিনি সব থেকে ভালো একটা নিউক্লিয়ার ডিল তিনি ইরানের থেকে বের করতে পারবেন এবং কার্যত ইসরায়েলকে সামনে একটা যেন প্রক্সি হিসাবে রেখে একটা ফেভারেবল নিউক্লিয়ার ডিল, যেটা বারাক ওবামার সময়তে হয়তো হয়নি বলে ট্রাম্প মনে করছেন, সেটা তিনি নিজের ফেভারে বের করার জন্য এই যুদ্ধ হয়তো চলছে। কিন্তু মৈনাক প্লিজ একটু সঙ্গে থাকুন। কিন্তু আরও একটা আপডেট আমরা যদি একটু অন্য দিক থেকে দেখি, আমরা যদি দেখি যে ইরান ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে বৈঠক করছে জেনেভায়। ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের সঙ্গে ইরান বৈঠক করছে, ইরানের বিদেশমন্ত্রী জানাচ্ছেন, এবং সেখানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হবে, পর্যালোচনা হবে। আমার প্রশ্ন, যেখানে জেলেনস্কিকে অপমান করা হয়েছিল বলে ইউরোপের বেশ কিছু দেশ তারা সরাসরি আমেরিকার বিরোধিতা করার কথা বলছিল, সেই জায়গায় দাঁড়িয়ে দূরত্ব বেড়েছে ইউরোপের দেশগুলোর সঙ্গে আমেরিকার, এবং ইউরোপের এই শক্তিধর দেশগুলো ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের সঙ্গে ইরানের বৈঠক, আমেরিকা কি কিছুটা চাপে থাকবে? আমেরিকার সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেকেন্ড টার্মে তিনি পাওয়ারে আসার পর থেকেই আমেরিকার সাথে ইউরোপের শক্তিশালী যে দেশগুলো তাদের দূরত্বটা বাড়ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছেন এবং তিনি এখানে হয়তো ভুল নন, তিনি বলেছেন যে নেটোর সুরক্ষা ইউরোপের নেটোভুক্ত সব দেশগুলো ভোগ করছে, ছোট ছোট দেশগুলো ভোগ করে, কিন্তু নেটোর যে খরচ সেই ব্যয়ভার বহন করতে হচ্ছে প্রায় বেশিরভাগটাই মার্কিন যুক্তরাষ্ট্রকে। ফ্রান্স বা জার্মানির মতো রাষ্ট্র যারা হয়তো বেশি অর্থ দিতে পারে, বেশি সৈন্যবল দিতে পারে, তারাও যেন সেখান থেকে পিছিয়ে আসছে। কাজে প্রত্যেকটি দেশ যাতে নিজের ডিউটা দেয় ইউরোপের দেশগুলো, এটা ট্রাম্পের একটা বক্তব্য ছিল।
এই জায়গাটা থেকে ইউরোপের দেশগুলোর এখন মনে হচ্ছে যে তাদের নিজস্ব একটা পাওয়ার ডাইনামিক তৈরি করা, অর্থাৎ নিজস্ব একটা সামরিক শক্তি যেটা মার্কিন প্রভাবিত নেটোর হয়তো বাইরে, এটা কিন্তু তারা মনে করছেন। দেখুন, G7 এর বৈঠক থেকে ট্রাম্প যে হঠাৎ করে ফেরত চলে আসলেন, তখন তিনি প্রকাশ্যে নাম নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নাম নিয়ে তিনি বলছেন যে ইমানুয়েল ম্যাক্রন কিছুই বোঝেন না যে কেন আমি G7 থেকে ফিরে আসছি। তিনি একজন পাবলিসিটি হাংরি প্রেসিডেন্ট, একজন ইনকামপেন্ট ফ্রেঞ্চ প্রেসিডেন্টের বিরুদ্ধে একজন ইনকামপেন্ট মার্কিন প্রেসিডেন্টরা বলছেন। এতে বোঝা যায় যে পশ্চিম ইউরোপ আর আমেরিকার সম্পর্কটা এই মুহূর্তে কিন্তু কোথায় দাঁড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে মৈনাক, ইরান যদি ইরানের এই যে বৈঠক ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে কিছুটা হলেও ভাবাবে ট্রাম্পকে। পশ্চিম ইউরোপ, ইরান এবং তার সাথে সাথে আরো অন্যান্য রাষ্ট্রগুলো, দেখুন পশ্চিম ইউরোপের কিন্তু এখন যেটা মূল লক্ষ্য, তারা একমাত্র এখন যেটা ভাবছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে তাদের যে নিজস্ব এনার্জি সাপ্লাই সেটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। দেখুন, একটা জিনিস আপনাকে দেখতে হবে যে হুথি রেবেলদের অসুবিধার জন্য এই সুয়েজ ক্যানাল হয়ে যে হাইড্রোকার্বন ভূমধ্যসাগরের ভেতর দিয়ে যেটা পৌঁছতো ইউরোপের দেশগুলোতে, তার 80% ট্রাফিক কমে গেছে সুয়েজ ক্যানালে। কারণ ওখান দিয়ে শিপগুলো নর্মালি আসতে পারছিল না, কেপ অফ গুড হোপ ঘুরে আসতে হচ্ছিল। তো এই পরিস্থিতিতে এখন যদি আবার হরমুজ স্ট্রেটের উপরে চাপ পড়ে, ইরান যদি ওটাকে বন্ধ করে দেয়, তাহলে শুধু যে ভারতের অসুবিধা হবে তা না, ইউরোপের দেশগুলোর অসুবিধা হবে। এখন অয়েল যে পাইপলাইন গুলো রয়েছে, যে পাইপলাইন এই মিডল ইস্টে ইরানের ভেতর দিয়ে আসছে বা অন্যান্য প্রভাবিত দেশগুলোর ভেতর দিয়ে আসছে, এইটা সাপ্লাই যাতে কোনোভাবে বন্ধ না হয় এবং যুদ্ধটা যাতে তাড়াতাড়ি শেষ হয়, এটাই কিন্তু এই মুহূর্তে আমার ধারণা ইউরোপের দেশগুলোর মূল স্বার্থ। এবং এই স্বার্থের সবার সামনে যে দেশটি রয়েছে তার নাম হচ্ছে জার্মানি। মৈনাক, প্লিজ একটু সঙ্গে থাকুন। আমার সঙ্গে অনির্বাণ দত্ত রয়েছে, অর্থনীতি বিশেষজ্ঞ। হরমুজ প্রণালী প্রসঙ্গ যখন এলো, তাহলে অনির্বাণ, এখান থেকে বোঝার চেষ্টা করব যে পশ্চিম ইউরোপের দেশগুলোর স্বার্থ ঠিক কোন জায়গায় রয়েছে। যদি ইরানের সঙ্গে তারা একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, আমেরিকাকে কোনো রকমভাবে কনফিডেন্সে না নিয়েই, সেটা কি আদৌ সম্ভব? দেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সবার আগে। দেখো, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা এজেন্ডা আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমেরিকা আছে কিন্তু প্রবল একটা ক্ষমতাশালী দেশ। আমরা যতই আমেরিকাকে কোণঠাসা করার চেষ্টা করি, আজকের দিনে মানে সামরিক ভাবে, অর্থনৈতিক ভাবে এবং কূটনীতিগত ভাবে আমেরিকা নিজের শক্তিটা কিন্তু জাহির করছে। এটা কিন্তু আগামী মানে কয়েক বছর ধরে কিন্তু বিভিন্ন দেশকে আমি বলবো এটা কিন্তু একটা চাপে রাখবে। এবং ট্রাম্প সরকার নতুন এসেই তিনি যেটা শুরু করেছিলেন শুল্ক যুদ্ধ, এবং তারপরে ইনি সরাসরি কিন্তু এই ইরানের সঙ্গে যুদ্ধে কিন্তু নিজেকে জড়িয়ে ফেলেছেন। এবং আজকের দিনে একটা কথা মাথায় রাখতে হবে, দেখুন সবকিছুর সঙ্গে অর্থনীতি জড়িয়ে আছে। আমরা বলি রাজনীতি অর্থনীতি সম্পৃক্ত, কিন্তু বিশ্ব অর্থনীতিতে আজকে প্রত্যেকটা দেশ কিন্তু প্রত্যেকটা দেশের উপরে নির্ভরশীল। আজকে মধ্যপ্রাচ্যের যে জায়গাটার কথা বলা হচ্ছে, সেই জায়গা এবং তার পারিপার্শ্বিক যে দেশগুলো আছে, তারা কিন্তু সারা বিশ্বে যে ক্রুড অয়েলটা, সেই ক্রুড অয়েলের একটা ম্যাক্সিমাম পোর্শন কিন্তু সেই জায়গা থেকেই মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গা। অনির্বাণ, প্লিজ সঙ্গে থাকুন। আমি ঐনাকের কাছে একটু জানতে চাইবো যে জিনপিং শান্তির বার্তা দিচ্ছেন ইরান ইসরায়েলকে, এবং জিনপিং কথা বলছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে, কথা বলে বলছেন যে এই মধ্য এশিয়ার পশ্চিমী দেশগুলো যেভাবে একের পর এক আগ্রাসন দেখাচ্ছে, তা দ্রুত থামাতে হবে, আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে। জিনপিংয়ের এখানে ইন্টারেস্টটা ঠিক কোন জায়গায়? জিনপিং রাশিয়া এক জায়গায় যদি কথা বলে এই যুদ্ধ থামানোর মতো একটা পরিস্থিতি কি তৈরি হতে পারে আদৌ? শি জিনপিং এর এই মুহূর্তে, মানে শি জিনপিং এর নেতৃত্বে দেখুন, চায়নার এই মুহূর্তে একটা বিশাল বড় এজেন্ডা হচ্ছে যে দুই চায়নাকে এক করা। অর্থাৎ তাইওয়ান স্ট্রেটের ওপারে তারা তাইওয়ানকে এবারে চায়নার মূল ভূখণ্ডের সঙ্গে একত্রিত করতে চাইছে। তো এরকম একটা পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা আউটসাইড কনফ্রন্টেশনের সম্ভাবনা তাদের সামনে খুব দৃঢ় হয়ে উঠছে। এবং আমরা জানি যে ইউএস লিমিট সেটাকে মোতায়েন করা ছিল এই এক্স্যাক্টলি তাইওয়ান সমস্যাটা মোকাবিলার জন্য, যেটাকে এই মুহূর্তে আবার হয়তো ইরানের দিকে একটু ফিরিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো চায়না, এবং এটাও একটা ঘটনা যে বেশ কিছুদিন ধরে, দীর্ঘদিন ধরে, অন্তত অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে রাশিয়া কিন্তু চায়নার প্রক্সিতে পরিণত হচ্ছে।
চায়না জবের থেকে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শুরু করেছে বিআরআই, এই বিআরআই শুরু করার পর থেকে রাশিয়া কিন্তু অর্থনৈতিকভাবে চায়নার উপরে খানিকটা হলো নির্ভরশীল হয়ে পড়েছে। কাজে এখানে চায়না নিজের এলাকাটার বাইরে, অর্থাৎ এই এশিয়া বা সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর বাইরেও তার প্রভাবটা ওই মধ্যপ্রাচ্যে সে কিন্তু একদিকে বিস্তার করতে চাইছে, অন্যদিকে নিজেকে ইউএস এর বিরুদ্ধে একটা শক্তি হিসাবে সে কিন্তু তুলে ধরতে চাইছে। এই জন্যই শি জিনপিং এর এই হস্তক্ষেপ। ধন্যবাদ মৈনাক। আমি অনির্বাণের সঙ্গে কথা বলবো। অনির্বাণ, ওপেক তেল সরবরাহকারী সংস্থা, এই ওপেক যেখানে সাউদি রয়েছে, যেখানে যারা যারা তেল তরল সোনা যারা উত্তোলন করে এবং বেচে তারা সবাই রয়েছে, সেখান থেকে সংযুক্ত আরব আমিরশাহী বেরিয়ে আসতে চাইছে। যদি বেরিয়ে আসে তাহলে বিশ্ববাজারে তেলের দাম ধুপ করে অনেকটা পড়ে যাবে। আদৌ কি সংযুক্ত আরব আমিরশাহীর পক্ষে বেরিয়ে আসা সম্ভব? সাউদি কি এত সহজে ছেড়ে দেবে মনে হয়? না, এটা সম্ভব না। দেখুন, একটা কল্পনা হচ্ছে, কিন্তু আমি বলবো সেটা কল্পনার জগতেই থাকবে। সেটা এই মুহূর্তে কিন্তু সেটা সম্ভাবনা নেই। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অর্থনীতি যেরকম ভাবে আজকের দিনে প্রত্যেকটা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং অর্থনৈতিক ভাবে আপনি যদি শক্তিশালী না হন তাহলে একটা যুদ্ধ কন্টিনিউ আপনি করতে পারবেন না। একটা যুদ্ধ চালানোর খরচা আছে, যুদ্ধ ক্ষয়ক্ষতি আছে, সেই ক্ষয়ক্ষতি মেরামতের খরচা আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা আজকে এখানকার মানে ভারতবর্ষে বসে আমরা ইরান আর ইসরায়েলের যুদ্ধ দেখছি, কিন্তু এটা দেখতে হবে এমন একটা জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে, যেখানে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটা মানে আমি বলবো আবহাওয়া তৈরি হচ্ছে। এবং এখানে চীন যদি ইরানের পাশে এসে দাঁড়ায়, বা আগামী দিনে যদি আমি বলছি যে রাশিয়া যদি চীনের সঙ্গে হাত ধরে এবং সেখানে যদি ইরানের সঙ্গে একটুখানি আমি বলবো যে ডাইরেক্টলি ইনভলভ হয়ে যায় যুদ্ধে, তাহলে যুদ্ধটাতে হয়তো আমি বলবো একটু ত্বরান্বিত হবে, যুদ্ধটা আরো বাড়বে এবং সেটার গতি প্রকৃতি কিন্তু এমন অভিঘাত হবে, সেই অভিঘাতটাতে কিন্তু আমি বলবো পশ্চিম এশিয়া বা এশিয়ার বিভিন্ন দেশ তারা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হবে। এবং আজকের দিনে আমরা বিশ্ব মানবতার যুগে সবাই বলি যুদ্ধ নয় শান্তি চাই, এবং যে কোনো যুদ্ধই কিন্তু আলটিমেটলি কিন্তু প্রত্যেকটা দেশের জনগণকে তার যে দৈনন্দিন জীবন সংগ্রাম সেটাকে কিন্তু আরো কঠিন করে দেয়। আজকে আমরা কেন এখানে বসে ভারতবর্ষে বসে এইসব নিয়ে আলোচনা। এইখান থেকে আমার একটা প্রশ্ন থাকবে আপনার কাছে। হ্যাঁ, এটা ঠিকই, ইরান এবং ইসরায়েলের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে গেছে, ঠিক যেমন হয়েছে রাশিয়া, যেমন হয়েছে ইউক্রেনের ক্ষেত্রে, যেমন হয়েছে প্যালেস্তাইনের ক্ষেত্রে। এগুলো যুদ্ধের প্রত্যক্ষ ক্ষতি। পরোক্ষ ক্ষতির কথা যদি বলতে হয় তাহলে যেখানে সবচেয়ে বড় তেলের ভান্ডার, সেই জায়গা যদি ক্ষতিগ্রস্ত হয় তো বিশ্বের অর্থনীতিতে একটা বড় প্রভাব, বড় ধাক্কা। ভারতও সেখানে কোনো মতে সরে থাকতে পারবে না। ভারতে কতটা প্রভাব, কিভাবে প্রভাব? দেখুন, বিশ্ব অর্থনীতিতে জ্বালানির একটা বড় ভূমিকা আছে, এবং প্রত্যেকটা দেশকে তার দৈনন্দিন কর্মকাণ্ড চালাতে গেলে জ্বালানি তেলের প্রয়োজন, এবং মধ্যপ্রাচ্য কিন্তু সব থেকে বেশি জ্বালানি তেল তৈরি করে। এবং আমি বলছি যদি ইরানের কথা আপনি ধরেন, ইরানের কিন্তু সব থেকে বড় যে ন্যাচারাল গ্যাস প্রোডাকশন সেটা কিন্তু সব থেকে বেশি ইরানে হয়। তো এই ন্যাচারাল গ্যাস এবং জ্বালানি যদি ডিসরাপ্টেড হয়, আজকে ধরুন ভারতবর্ষের কথা আমরা যেহেতু সাধারণ জনগণ শুনতে চাইছেন, ভারতবর্ষের আমরা একটা কথা শুনি আমরা রাশিয়া থেকে তেল কিনছি, কিন্তু রাশিয়া থেকে তেল কিনলেও মধ্যপ্রাচ্যে তেলের প্রোডাকশনটা সারা বিশ্বের প্রত্যেকটা দেশকে কিন্তু ফিট করছে, এবং সেখানে যদি সাপ্লাইটা ডিসরাপ্টেড হয়ে যায়, দেখুন প্রোডাকশন ওখানে কয়েকদিনের জন্য বন্ধ থাকবে। এবং ভারতবর্ষ প্রায় 5.1 মিলিয়ন ব্যারেল পার ডে আমরা তেল আমদানি করি, তার মধ্যে মাত্র 1.96 মিলিয়ন ব্যারেল পার ডে আমরা রাশিয়া থেকে নিই। বাকি তেল মানে 38% তেল আমরা রাশিয়া থেকে নিচ্ছি, কিন্তু বাকি তেলটা আমরা কিছু মধ্যপ্রাচ্যের দেশ আছে, কিছুটা আমাদের ইউনাইটেড স্টেটস আছে, এই সব জায়গা থেকে আমরা তেলটা নিচ্ছি। সারা বিশ্বের যে যোগান শৃঙ্খল, তেলের যে সাপ্লাই চেন, সেটা কিন্তু ডিসরাপ্টেড হয়ে গেছে। এবং আপনি যদি দেখেন ইরানের পাশ দিয়ে যে হরমুজ প্রণালী গেছে, যেখান দিয়ে আমাদের সারা ভারতবর্ষে যতটা আমরা তেল আমদানি করি তারও প্রায় 2/3 তেল ওই জায়গা দিয়ে আসে। সেই জায়গাটাকে যদি ইরান এখন বন্ধ করে দিতে চাইছে বা সাময়িকভাবে বন্ধ আছে, সেই জায়গা দিয়ে যদি তেল না এসে যদি অন্য জায়গা দিয়ে আসে, লোহিত সাগর ঘুরে আসে, তাহলে কিন্তু আমাদের তেলের যে ট্রান্সপোর্টেশন কস্ট সেটা কিন্তু ডাইরেক্টলি ইম্প্যাক্টেড হবে। এবং আপনি দেখবেন আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছিল তখন 139 ইউএস ডলার হয়ে গেছিল পার ব্যারেল। এখন সেটা আমরা দেখেছিলাম $60 কাছাকাছি ছিল, সেটা আবার $76 কাছাকাছি বেড়ে গেছে এই কয়েকদিনে। এবং এটা যদি দীর্ঘায়িত হয়, এই তেলের দামটা কিন্তু 76 থেকে 90 হতে বেশি সময় লাগবে না, 90 থেকে 120 হতে সময় লাগবে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ
প্রত্যেকটা দেশের কিন্তু জ্বালানি সংকট হবে। এখন সবাই যতটা পারছে, মানে যতটা তার ডেইলি কনজাম, ডেইলি যে অ্যাকুইজিশন থাকে, সেই ডেইলি অ্যাকুইজিশনটাকে বাড়াতে চাইছে, এবং সেটা বাড়ালে অলরেডি তেলের দামটা বাড়বে। আপনি যদি প্রত্যেকটা দেশ যদি এখন নিজের নিজের তেলের ভান্ডারটাকে সুরক্ষিত রাখবার জন্য বেশি করে তেল কিনতে চায়, তাহলে তেলের ডিমান্ডটা বাড়বে, এবং ভারতবর্ষে যেটা হবে সেটা তেল আমদানির খরচটা বেড়ে যাবে। তেল আমদানির খরচ বেড়ে যাওয়া মানে আমাদের বিদেশি পণ্যের ভান্ডারটা কমে যাবে, এবং অলরেডি দেখছেন যে ডলারের পার্সপেক্টিভে টাকার একটা ডিভ্যালুয়েশন চালু হয়ে গেছে। সেটা যদি হয় সেটা কিন্তু ভারতবর্ষকে এফেক্ট করবে, এবং সামগ্রিকভাবে ভারতের অর্থনীতিতে একটা বড় চাপ তৈরি হবে সেক্ষেত্রে। ধন্যবাদ অনির্বাণ দত্ত, অর্থনৈতিক বিশেষজ্ঞ আমার সঙ্গে ছিলেন। তো এই যুদ্ধে প্রত্যক্ষভাবে কিছু দেশ, পরোক্ষভাবে কিছু দেশ প্রভাবিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই ইরানে, ইসরায়েলে প্রচুর ভারতীয় ছিলেন। কেউ পড়তে গিয়েছেন, কেউ কর্মসূত্রে গিয়েছেন, কেউ পড়াতে গিয়েছেন। এইরকম একটা জায়গায় এই দেখুন, এরা অপেক্ষা করছেন, এয়ারলিফট করানো হচ্ছে। অপারেশন সিন্ধু, ইরান থেকে ভারতীয়দের ফেরাতে অপারেশন সিন্ধু। প্রায় 1000 ভারতীয়কে ফেরাতে হবে। ইরানের মসাদ থেকে ভারতের বিশেষ উড়ান, 3টি বিমানে ভারতীয়দের ফেরানোর অনুমতি দিয়েছে ইরান। কিন্তু ইরানের আকাশসীমা তো বন্ধ। তাহলে শুধুমাত্র এই এয়ারলিফটের জন্য ভারতীয়দের যাতে ফেরানো সম্ভব হয়, তার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে যাতে যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে থাকা ভারতীয়দের ফেরানো যায়। 4000-এর উপর ভারতীয় আটকে রয়েছেন সেখানে। তাদের মধ্যে অনেকেই ফিরে এসেছেন। প্রথম দফায় 110 জন পড়ুয়া তারা ফিরে এসেছেন ইরান থেকে আর্মেনিয়া, দোহা হয়ে দিল্লিতে ফিরে এসেছেন। 3 দিন ধরে তাদের জার্নি ছিল। 4000 ভারতীয় এখনো আটকে রয়েছেন, তাদের ফেরানোর সব রকম ব্যবস্থা করা হবে। ভারতীয় দূতাবাস জানিয়ে দিয়েছে, বিদেশ মন্ত্রক সব রকম ব্যবস্থা করছে। তেহরান থেকে ভারতীয়দের আগেই সরিয়ে দেওয়া হয়েছে। এবার আরও 3টি বিমানে ভারতীয়দের ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে ইরানের মসাদ থেকে। हालात जो है बिगड़ते जा रहे हैं। पहले तो स्टार्ट जो वेरी स्लो था, लेकिन अब जो है वो बहुत हालात ख़राब होते जा रहे हैं। मोस्टली जो तेहरान में है, जो कैपिटल है, वहाँ पे बहुत ज़्यादा हालात ख़राब है। सबको निकाला जा रहा है। इंडियन स्टूडेंट जो हैं वो सारे वहाँ से निकल रहे हैं, और बाकी यूनिवर्सिटी में जो भी बच्चे थे वो निकल रहे हैं। दे आर डूइंग वेरी गुड जॉब। दे इवैक्यूएटेड ऑल द स्टूडेंट फ्रॉम ऑल द यूनिवर्सिटी। नाउ दे आर टेकिंग देम टू द सेफ प्लेस। आफ्टर दे विल रीच देयर